Guys, welcome to Geopedia learning platform. আচ্ছা চলো তো শুরু করা যাক। কনসেপ্ট অফ কালচার তাহলে কাকে বলছে? কালচার তাহলে কাকে বলে? হোয়াট ইজ কালচার? কালচার যেটা হচ্ছে, তোমরা নিশ্চয়ই জানো কম বেশি কালচার বলতে কি বোঝায়। আমরা কথায় তো অনেক সময় বলি যে কালচার বা কালচারাল ব্যাকগ্রাউন্ড এগুলোর কথা বলি। কালচার বলতে বোঝায় স্পেসিফিক গ্রুপ, পার্টিকুলার ওয়ে অফ লাইফ। মানে ধরো কোনো একটা স্পেসিফিক গ্রুপ, ধরো তুমি একটা নির্দিষ্ট পার্টিকুলার একটা জায়গায় চলে গেলে, সেখানকার পার্টিকুলার গ্রুপ যারা রয়েছে, ধরো গ্রুপ অফ পিপল, তাদের জীবনযাত্রার ধরন একরকম। ধরো আজকে পুরুলিয়ায় চলে গেলে, পুরুলিয়ার মানুষদের জীবনযাত্রার ধরন, তাদের ওয়ে অফ লাইফটা একরকম হবে। আবার তুমি যদি কলকাতায় চলে আসো, তাদের ওয়ে অফ লাইফ আলাদা হবে। যদি তুমি সুন্দরবনে চলে যাও, তাদের ওয়ে অফ লাইফ আলাদা হবে। তাহলে প্রত্যেকটা জায়গার যে গ্রুপের ওয়ে অফ লাইফ, সেটাই হচ্ছে তার কালচার। কালচার include social meanings of various aspects of life such as race, ethnicity, values, languages, religions and clothing style. ঠিক আছে? তাহলে কি বলছে যে কালচার ইনক্লুডস দ্য সোশ্যাল মিনিংস অফ ভেরিয়াস অ্যাসপেক্ট অফ লাইফ। কালচারের মধ্যে বিভিন্ন বিষয়গুলো যায়, যেমন হচ্ছে রেস যায়, এথনিসিটি যায়, ভ্যালুস যায়, ল্যাঙ্গুয়েজেস যায়, রিলিজিয়ান, ক্লদিং স্টাইল। মানে কালচারের মধ্যে কোন কোন জিনিসগুলোকে গুরুত্ব দেওয়া হয়? কালচারের মধ্যে হচ্ছে তোমার ধরো রেস, জাতি, ধর্ম, ঠিক আছে, ভাষা, কেউ কারোর কীরকম ড্রেসিং স্টাইল, কার ক্লদিং স্টাইল, এইগুলো সব কিছুকে কিন্তু কালচারের মধ্যে ফেলা হয়। দেখবে কেউ কীরকম অড টাইপের জামা কাপড় পরে স্কুল কলেজে চলে আসে, বা স্কুলে না কলেজে চলে আসে, বা রাস্তাঘাটে আমরা দেখতে পাই, তখন আমি বলি না তার কালচারটাই এরকম। তার মানে কি, তার ড্রেস দিয়ে আমরা তার কালচার, তার ধর্ম দিয়ে, অনেক সময় বিভিন্ন ধর্মকেও আমরা দিয়ে বোঝাই যে এই ধর্মটা এরকম কালচারের লোকজনের, লোকরা এই ধর্মের লোকজন। ঠিক আছে? তো এই সব কিছুগুলোকেই কিন্তু আমরা কালচারকে ডিসক্রাইব করার জন্য অ্যাজ এ প্যারামিটার হিসেবে ইউজ করি। কালচার মানে হচ্ছে মানুষের প্রতিদিনের জীবনযাত্রার ধরন, পিপল ওয়ে অফ লাইফ। এই যে তুমি ধরো যেভাবে জীবনযাপন করছো, তোমার বন্ধু যেভাবে জীবনযাপন করছে, দুটো কিন্তু কমপ্লিটলি আলাদা। তো সুতরাং এই যে দুজনের যে ওয়ে অফ লাইফ, যে দুটোর মধ্যে আলাদা, তার এইটাই হচ্ছে তোমার কালচার। মানে তুমি কি ভাবছো, তুমি কি দেখছো, মানে তুমি কিভাবে প্রতিটা বিষয়গুলোকে এক্সপ্লেন করছো। ধরো একটা কোনো ঘটনা তুমি দেখলে চোখের সামনে, সেই ঘটনাটাকে তুমি একরকমভাবে এক্সপ্লেন করবে, তোমার বন্ধু একরকমভাবে এক্সপ্লেন করবে, কারণ দুজনের কালচারাল ব্যাকগ্রাউন্ড আলাদা। কেন কালচারাল ব্যাকগ্রাউন্ড আলাদা? কারণ দুজনের জীবনযাত্রার ধরন আলাদা। দুজন দুজনের হয়তো যে কাস্ট আলাদা, দুজনের বাড়িতে ভ্যালু আলাদা, মূল্যবোধ আলাদা। তো দুজনের কালচারও আলাদা, দুজনের ওয়ে অফ লাইফও বা তাদের চিন্তাভাবনাও কিন্তু আলাদা হবে। ঠিক আছে? কালচার ইজ আ টার্ম দ্যাট রেফার টু এ লার্জ অ্যান্ড ডাইভার্স সেট অফ মোস্টলি ইনট্যাঞ্জেবল অ্যাসপেক্ট অফ সোশ্যাল লাইফ। ইনট্যাঞ্জেবল মানে কোনগুলো? যেগুলো আমরা অনুভব করতে পারি কিন্তু চোখে দেখতে পাই না। কালচার, আমরা তো বলছি কালচার 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 আমরা বলছি, কিন্তু কালচার এমন একটা বিষয় কি যেটাকে আমি ছুঁয়ে দেখতে পারি, চোখে দেখতে। যেমন এই কম্পিউটারটা আমি চোখে দেখতে পাচ্ছি, ছুঁয়ে দেখতে পাচ্ছি। ফোনটা আমি ছুঁয়ে দেখতে পাচ্ছি, কাপটা আমি, ঘড়িটা আমি ছুঁয়ে দেখতে পাচ্ছি। কিন্তু কালচার, আমরা সবসময় বলি কালচার কালচার কালচার, কিন্তু কালচারটাকে আমি ফিল করি, ওটাকে আমি অনুভব করি, অবজার্ভ করি। ওটা কিন্তু ইনট্যাঞ্জেবল, ওটা ট্যাঞ্জেবল নয়, ওটা হচ্ছে ইনট্যাঞ্জেবল, যেটাকে আমরা সরাসরি দেখতে পাই না, ছুঁয়ে দেখতে পারি না। ঠিক আছে? তো অ্যাকর্ডিং টু সোশিওলজিস্ট, কালচার কনসিস্ট অফ ভ্যালুস, বিলিফ সিস্টেম অফ ল্যাঙ্গুয়েজ, কমিউনিকেশন অ্যান্ড প্র্যাকটিসেস দ্যাট পিপল শেয়ার ইন কমন অ্যান্ড দ্যাট ক্যান বি ইউজ টু ডিফাইন দেম অ্যাজ এ কালেকটিভ। ঠিক আছে? তাই কালচার কি বলছে? কালচার হচ্ছে সিস্টেম অফ ল্যাঙ্গুয়েজ, কমিউনিকেশন, প্র্যাকটিস। সরি, কালচার কি বলছে? কালচার হচ্ছে, তাহলে কালচার কি বোঝায়? কালচার হচ্ছে ধরো এমন এক ধরনের কমিউনিকেশন, মানুষের ভাষা, তার তার জীবনযাত্রার ধরন, ঠিক আছে, তার কমিউনিকেশন স্টাইল,
কথা বলার ধরন, এই সবগুলোকেই সব কিছুকে কালেকটিভ হিসেবে আমরা কালচার হিসেবে কিন্তু উল্লেখ করতে পারি। ঠিক আছে, তো কি বলছে, কালচার ইজ আ ওয়ে অফ লাইফ, দ্য ওয়ে অ্যান ইন্ডিভিজুয়াল স্পেশালি গ্রুপ লিভ, থিঙ্ক, ফিল, অর্গানাইজ দেমসেলস, সেলিব্রেট অ্যান্ড শেয়ার লাইফ। মানে কালচার বলতে আমি কি বলেছিলাম, কালচার বলতে বলেছিলাম যে মানুষ যেভাবে, ধরো দুটো আলাদা জায়গায় থাকে, তো দুটো আলাদা জায়গায় থাকলে, ধরো এ আর বি দুজন আলাদা জায়গায় থাকে, তো এর যে চিন্তাভাবনা, এর যে মানে পোশাক, এর যে জীবনযাত্রার ধরন, এর যে মানে মানে জীবনকে বোঝার অনুভূতি, ভ্যালু সিস্টেম, আর বি এর দুটো কমপ্লিটলি আলাদা হবে। দুটো কখনোই এক হতে পারে না, কারণ দুজন আলাদা কালচারাল ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করছে। সেটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার। যেমন ধরো তুমি বললে, ধরো কেউ হয়তো খুব একটা ভালো আনন্দ পেলো, তার সেলিব্রেশনটা একরকমের হবে। আবার আরেকজন, ধরো কেউ খুব ভালো আনন্দের সময়, কেউ হয়তো খুব আনন্দ সিনেমা দেখা, হানা তানা এইসবগুলো, এক্সাম শেষ হলে, সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এক্সাম শেষ হলে অনেকে বিভিন্নভাবে কাটায়। কেউ হয়তো ঘুরতে যায়, সিনেমা দেখে, বিভিন্ন রকমভাবে কাটায়। কেউ হয়তো সে মনে করে ঘরে বসে বই পড়বো, বই পড়তে তার বেশি এন্টারটেনিং বলে মনে হয়। তো যে যে রকম কালচারাল ব্যাকগ্রাউন্ডে, সে ঠিক সেইভাবেই নিজের এই অফ টাইমগুলোকে, মানে ওয়ে অফ লাইফটাকে, তার জীবনযাত্রাকে কাটাতে চায়। ঠিক আছে, ইন ডিপার সেন্স ইট ইজ কালচার দ্যাট প্রডিউসেস। আচ্ছা, একটা জিনিস মনে রাখবে, কালচার কিন্তু ম্যানমেড। কালচার কিন্তু মানে ফিজিক্যাল বা পরিবেশ তৈরি করে না, কালচার মানুষ তৈরি করে। কালচার হচ্ছে ম্যানমেড, এটা মাথায় রাখতে হবে। কালচার কিন্তু ম্যানমেড, কালচার কিন্তু কোনো ফিজিক্যাল অ্যাসপেক্ট তৈরি করে না। ঠিক আছে, কালচার হচ্ছে মানুষের দ্বারা তৈরি হয়ে থাকে। আচ্ছা, তাহলে বলছি ডিপার সেন্স ইট ইজ কালচার দ্যাট প্রডিউসেস দ্য কাইন্ড অফ লিটারেচার, মিউজিক, ডান্স, কালচার, architecture and various other art form, as well as many organizations and structure that make the functioning of the society smooth and well ordered. তাহলে কি বলছি, ইন দ্য ডিপার সেন্স ইট ইজ কালচার দ্যাট প্রডিউসেস দ্য কাইন্ড অফ লিটারেচার। মানে এর দ্বারা আমরা কি দেখতে পাচ্ছি, যে তোমার কালচারের দ্বারা, ধরো লিটারেচার বলো, বিভিন্ন মিউজিক বলো, ডান্স বলো, স্কালচার বলো, আর্কিটেকচার বলো, ভেরিয়াস আদার আর্ট ফর্ম, এই সমস্ত বিষয়গুলো কি দ্বারা হচ্ছে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু কালচারের দ্বারা রিপ্রেজেন্ট করা হতে পারে। যেমন কালচারকে দুভাগে ভাগ করা যায়, একটা মেটেরিয়াল কালচার, একটা হচ্ছে নন মেটেরিয়াল। ধরো কারোর ড্রেস দেখে তুমি ধরো তার কালচারকে ডেসক্রাইব করছো, বা তার খাদ্যের হ্যাবিট, ফুড, সে কি খাচ্ছে সেটা দেখে বলছো, বা ফিজিক্যাল গুডস, মানে অনেক সময় তার, ধরো সে কি ধরনের জিনিসপত্র ব্যবহার করছে, সেই দেখে আমি তাকে, তার কালচারটাকে ডেসক্রাইব করছি, তখন সেটা হবে মেটেরিয়াল কালচার। আমি ধরো কারোর ড্রেস দেখে বলছি, তার কালচারটাকে ডেসক্রাইব করছি, বা তাকে সে কি ধরনের খাবার খায়, সেই ধরো আমি দেখবো অনেকে সকালবেলা উঠে ব্রেকফাস্টে কেউ করো সসেজ, ঠিক আছে, তারপর ধরো প্রোটিন স্যালাড, ঠিক আছে, তারপর এই ধরনের ফ্রুট জুস, এগুলো খায়। আবার আমরা নর্মাল বাড়িতে কি হয়, হয়তো রুটি, হয়তো মুড়ি, হয়তো এই ধরনের বিষয়গুলো। তার মানে এই ফুডটা হচ্ছে কালচারাল ব্যাকগ্রাউন্ডের মধ্যে পড়ছে। ফিজিক্যাল গুডস এগুলো পড়ে। নন ম্যাটেরিয়ালের মধ্যে আইডিয়া, যে যেরকম কালচার ব্যাকগ্রাউন্ডে, তার আইডিয়াও কিন্তু সেরকম হবে। তার থট, তার বিলিফ, তার আইডিয়াস, এগুলো কিন্তু সব সেম হবে। ধরো তুমি এক ধরনের কালচারাল ব্যাকগ্রাউন্ডে আসছো, তোমাকে যদি বলা হয় ধরো একটা প্রবলেম সলভ করবো, এটা মানে ধরো আমি তোমাকে একটা কথা বলছি, এরকম অনেক মানুষের ব্যাপার হয় যে অনেক মানুষ মনে করে থাকে যে আমি কোনো একটা কাজ কাউকে দিয়ে করিয়ে নেবো, ঠিক আছে, মানে সবাই নয়, আমি বলছি কিছু কিছু মানুষের হয়ে থাকে যে আমি কাজ করিয়ে নেবো, আমার কাজটা মিটে গেলেই দরকার, আমি কাউকে, তাকে আমার কাউকে হেল্প করার দরকার নেই। ঠিক আছে, মানে ধরো তুমি কারোর থেকে একটা হেল্প নিলে, তো তাকে, মানে তুমি ধরো কাউকে হেল্প নিলে, তুমি মনে করলে যে তাকে আর আমার হেল্প করার দরকার নেই, আমার তো কাজ মিটে যাচ্ছে, এবার তার কি হলো না হলো আমার দেখার দরকার নেই। এরকম মানসিকতার মানুষ কিছু থাকে, যেটা তার কালচারাল ব্যাকগ্রাউন্ডকে রিপ্রেজেন্ট করে, তার সেই যে কালচারে ব্যাকগ্রাউন্ড করে, তাদের মানসিকতাই ওটা। আবার কেউ মানুষ থেকে হয়তো তুমি তাকে একদিন হয়তো একটা সাহায্য করবে, সে সারা জীবন মনে রাখবে, যখন তুমি বিপদে পড়বে সে তোমার পাশে এসে দাঁড়াবে, সেটা হচ্ছে তার মানসিকতা। তো সুতরাং দুটো কিন্তু কমপ্লিট আলাদা জিনিস। তো এইগুলো হচ্ছে তোমার ব্যবহার, বিহেভিয়ার্স, তোমার আইডিয়া, তোমার পারসেপশন, তোমার থট, যেগুলো ছুঁয়ে দেখা যায় না, তো সেগুলো হচ্ছে নন মেটেরিয়াল কালচার। ঠিক আছে, নেক্সট আমরা আসি সিভিলাইজেশন অ্যান্ড কালচার। বলছে সিভিলাইজেশন আর কালচারের মধ্যে পার্থক্য কী, এই দুটো দেখে নাও। যে সিভিলাইজেশন আর কালচার, সিভিলাইজেশন মানে মেকিং বেটার ওয়ে অফ লিভিং, বেন্ডিং নেচার অফ ফুলফিল আওয়ার নিডস, রেফার্স টু ইনার বিং, রিফাইনমেন্ট অফ হেড অ্যান্ড হার্ট। ঠিক আছে, নেক্সট বলছে পুয়ার ম্যান ওয়ারিং চিপ ক্লথস মে বি কনসিডার্ড আনসিভিলাইজড, স্টিল হি অর শি মে বি দ্য মোস্ট কালচার্ড পারসন। মানে সবথেকে গুরুত্বপূর্ণ এখানে একটা ভালো উদাহরণ দিয়েছে,
ধরো একটা গরিব মানুষ, সে ধরো খুব চিপ ক্লথেস, খুব সস্তার জামা কাপড় পরে রয়েছে, সিভিলাইজেশনের দিক থেকে তাকে বলা হবে সে আনসিভিলাইজড। ঠিক আছে, আমার রাস্তাঘাটে দেখা নেয় না অনেক মানুষ হয়তো ছেঁড়া জামা কাপড় পরে ঘুরছে রাস্তায়, তখন তাকে আমরা বলবো আনসিভিলাইজড। মানে তার কোনো সিভিলাইজেশন মানে কি, একই গ্রুপ অফ পিপল যখন মিলে থাকে তাদের মধ্যে একটা কমিউনিটি তৈরি হয়, তখন তাকে সিভিলাইজেশন বলা হয়। তো সে সেটা নেই বলে সে একা একা এরকম ঘুরছে, তখন তাকে আনসিভিলাইজড বলা হয়। কিন্তু কালচারের দিক থেকে বলা হবে হয়তো তার, সে ওই কালচারাল ব্যাকগ্রাউন্ডেই বসবাস করে, তার জন্য সে হচ্ছে ওই কালচারের মানুষের মধ্যে পড়ছে। নেক্সট, যেমন আমি তোমাকে দেখবো, ধরো অনেকের ক্ষেত্রে অনেক রিচ মানুষও আছে, অনেক রিচ মানুষ আছে খুব শো অফ করতে ভালোবাসে, সারাক্ষণ গাড়ি বাড়ি হ্যানা ত্যানা এগুলো দেখায়। আবার অনেক মানে আছে যাদেরকে তুমি দেখতেই পাবে না, মানে আশেপাশের জায়গা থেকে মানে তুমি দূর থেকে তাকে বুঝতেই পারবে না সে হয়তো কতটা রিচ। তো সিভিলাইজেশনের ভাষাটাকে হয়তো আনসিভিলাইজড আমরা বলবো, কারণ সে তার গ্রুপের সাথে মিলিয়ে গ্রুপের মধ্যে নেই। তাদের গ্রুপটা ম্যাক্সিমাম কমিউনিটি কি করে, দেখ শো অফ করে, সে করছে না, কিন্তু তাকে কিন্তু আমরা অ্যাজ আ কালচার্ড পার্সন বলতে পারি, কারণ সে তার নিজের মতো করে নিজের একটা কালচার ব্যাকগ্রাউন্ড তৈরি করেছে। ঠিক আছে, এ ওয়েলদি ম্যান মে বি কনসিডার্ড সিভিলাইজড বাট হি মে নট বি কালচার্ড। এটাই আমি বলছিলাম, যারা ধরো খুব পয়সা রয়েছে, রিচ পিপল, তারা হয়তো এমন কিছু শো অফ করে, তাহলে তাকে আমরা সিভিলাইজড হয়তো বলে দেবো, কারণ সে হয়তো খুব ভালো পয়সা নিয়ে রয়েছে, নিজের একটা কমিউনিটি তৈরি করেছে, সেটা একটা সিভিলাইজেশনের মধ্যে গেল। কিন্তু তার কিন্তু বেসিক্যালি শো অফ করাটা ইজ নট আ গুড কালচার, সে কিন্তু কালচার্ড নয়, সেটা আমরা বলতে পারবো না। ঠিক আছে, সিভিলাইজেশন মানেটা হচ্ছে যখন ধরো তুমি একই মানসিকতার লোকজন, একই গ্রুপ অফ পিপল যখন একসাথে থেকে একটা কমিউনিটি তৈরি করে, তাকে বলে সিভিলাইজড। ঠিক আছে, একটা কমিউনিটি তৈরি করে সিভিলাইজড। কিন্তু কমিউনিটি তৈরি করলো মানেই যে সবাই সব মানে তাদের মানসিকতা যে ভালোই হবে তার কোনো ব্যাপার নেই, তারা কালচার যে হবে এটা নাও হতে পারে। ঠিক আছে, নেক্সট আমরা বলি যে ক্যারেক্টারিস্টিক্স অফ কালচার ভেরি ইম্পর্টেন্ট। কালচারের বৈশিষ্ট্য কী, অনেক সময় স্টেটমেন্ট হিসেবে দেয় কোশ্চেনগুলো। কালচারের বৈশিষ্ট্য কী, কালচার বলছে কালচার ইজ লার্নড অ্যান্ড অ্যাকোয়ার্ড। কালচার আমরা শিখি এবং অ্যাকোয়ার করার চেষ্টা করি। কালচার ইজ শেপড বাই এ গ্রুপ অফ পিপল অ্যান্ড কালচার ইজ সোশ্যাল। ঠিক আছে, তাহলে কালচার ইজ শেয়ার্ড বাই গ্রুপ অফ পিপল। ঠিক আছে, গ্রুপ অফ পিপলের দ্বারা কালচারকে শেয়ার করা হয়। কোনো একটা মানে তুমি দেখবে যে কালচার কিন্তু সবসময় অনেক মানুষের সমষ্টির মাধ্যমে তৈরি হয়। কোনো একটা মানুষের ইন্ডিপেন্ডেন্টলি আমি বলতে পারবো না ইন্ডিভিজুয়ালি কালচার। কালচার মানে আমি ধরো কাউকে একটা বলছি এর কালচার ভালো নয় বা এর কালচার ভালো, তার মানে সে এমন একটা গ্রুপ অফ সোসাইটি থেকে আসছে, সেই সোসাইটির কালচারটাকে রিপ্রেজেন্ট করছে। ধর তুমি রাস্তায় একটা মানুষকে দেখলে খুব ভালো ভদ্র ব্যবহার, তার মানে সে যে ফ্যামিলিতে থাকে, যে কালচারাল গ্রুপ অফ কালচারের মধ্যে থাকে, তাদের কালচারটা ভালো, সেটাকে তুমি রিপ্রেজেন্ট করছো। কোনো একটা ইন্ডিভিজুয়াল ব্যক্তির কিন্তু কালচার তৈরি হতে পারে না। ঠিক আছে, নেক্সট হয় কালচার কিউমুলেটিভ, কালচার চেঞ্জেস, কালচার কন্টিনিউয়াসলি চেঞ্জ হয়। কোনো মানুষের কালচার দেখবে আজকে তুমি যেরকম রয়েছো আজ থেকে 5 বছর পর চেঞ্জ হয়ে যেতে পারে, নতুন জায়গায় গেলে সেখানে চেঞ্জ হবে, এই জন্য কে বলে কালচারাল ডাইনামিক। প্রতি মুহূর্তে কালচার চেঞ্জ হয়ে যেতে পারে, আজকে ধরো যে খুব ভালো, পরে অন্য জায়গায় গিয়ে সে খারাপও হয়ে যেতে পারে। ঠিক আছে, নেক্সট হচ্ছে কালচার গিভস আস রেঞ্জ অফ পারমিসেবল বিহেভিয়ার প্যাটার্ন, কালচার ইজ ডাইভার্স। কালচার হচ্ছে খুব ডাইভার্স, কালচার বৈচিত্র্যপূর্ণ। তুমি রাস্তায় বেরোলেই বিভিন্ন কালচারের লোকজন দেখতে পাবে, একই কালচারের লোক খুঁজে পাওয়া খুব ডিফিকাল্ট, এই জন্য কালচার হয় কি খুব ডাইভার্স। নেক্সট হচ্ছে কালচারাল ট্রেডস। কালচারাল ট্রেডস মানে হচ্ছে সব থেকে স্মলেস্ট কালচার, স্মলেস্ট। এটা পরীক্ষা অনেক সময় সাজাতে দেয় স্মলেস্ট টু লার্জেস্ট। এই কালচারাল ট্রেডস হচ্ছে সব থেকে স্মলেস্ট, তারপর কালচার কমপ্লেক্স তার থেকে একটু বড়, কালচার এরিয়া তার থেকে একটু বড়, কালচার রিজিয়ন হচ্ছে সব থেকে লার্জেস্ট। ঠিক আছে, সরি, কালচার রিম হচ্ছে সব থেকে লার্জেস্ট, কালচার রিম সব থেকে লার্জেস্ট। এটা কিন্তু পরীক্ষা অনেক সাজাতে দেয়, কীরকম হয়, প্রথম রিম, তারপর রিজিয়ান, প্রথম রিম, তারপর রিজিয়ান, তারপর কমপ্লেক্স, তারপর হচ্ছে কমপ্লেক্স। এই সিকোয়েন্সটা মনে রাখবে তোমরা, রিম, রিজিয়ান, কমপ্লেক্স, তারপর হচ্ছে ট্রেড, তারপর কি হয় ট্রেড। রিম হচ্ছে সব থেকে লার্জেস্ট আর ট্রেড হচ্ছে সব থেকে স্মলেস্ট। ট্রেড হচ্ছে সব থেকে স্মলেস্ট, এটা বহুবার কোশ্চেন রিপিট হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রথম রিম, তারপর রিজিয়ান, তারপর কমপ্লেক্স, তারপর ট্রেড। ঠিক আছে, ওকে, চলো তো কি বলছে এবার প্রত্যেকটা সম্পর্কে একটুখানি দেখে নিই। দেখো, তো যেটা বলছে যে প্রথমে আমরা দেখি যেটা হচ্ছে কালচারাল ট্রেড কাকে বলে। কালচারাল ট্রেড মানে হচ্ছে যেটাকে বলে স্মলেস্ট ইউনিট, সব থেকে ছোট, স্মলেস্ট ইউনিট অফ কালচার ইজ কল্ড ট্রেড। মানে একটা ছোট্ট কালচার, মানে একটা ধরো কোনো একটা জায়গায়, কোনো ধরো তুমি ইন্ডিয়ার মধ্যে দেখলে
যে কোনো একটা স্টেটের মধ্যে বা কোনো একটা ডিস্ট্রিক্টে একটা আলাদা ইউনিক কালচার তুমি ধরো খুঁজে পেলে, যেটা কিছু ধরো মুষ্টিমেয় মানুষ, কিছু খুব কম শ্রেণীর মানুষই তারা সেটাকে মেনটেন করে, সেটাকে বলে স্মলেস্ট ইউনিট অফ কালচার, মানে ছোট্ট একটা কালচার, ঠিক আছে, তার এক্সপ্যানশনও বেশি নয়, ওইটুকুর এরিয়ার মধ্যেই সেটা রয়েছে। অ্যাকর্ডিং টু ওয়েবেল, ট্রেড ইজ দ্য রেপুটেডলি ইরিডিউসেবল ইউনিট, ভেরি ইম্পর্টেন্ট, এটাকে বলে ইরিডিউসেবল, মানে এটা এতটাই ছোট যে একে কিন্তু ভেঙে আর ছোট করা সম্ভব নয়, মানে এতটাই ছোট বস্তু, এটা বস্তু না মানে কালচার, যেটাকে আর ভেঙে এটাকে আর পার্ট ডিভাইড করা যায় না, ঠিক আছে। সো ইচ কালচার ইনক্লুডস থাউজেন্ড অফ ট্রেড। এই যে আমরা যখন এখন বড় বড় কালচার দেখি না, যত বড় বড় কালচার তোমরা দেখবে, এরপর আমরা পড়বো এক একটা কালচার সম্পর্কে, এই প্রতিটা কালচারের মধ্যে কিন্তু অনেকগুলো ছোট ছোট ধর্ম বৈশিষ্ট্য নিয়ে 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 একটা বড় কালচার তৈরি হয়। এই এক একটা ছোট বৈশিষ্ট্যকে বলা হয় কালচারাল ট্রেড, ঠিক আছে। ধরো একটা বড় কালচার তৈরি হচ্ছে, একটা বড় কালচার, একটা বড় সভ্যতা তৈরি হলো ধরো, ঠিক আছে, ইন দ্য সিভিলাইজেশন বা গ্যাঞ্জেস রিভার ভ্যালি সিভিলাইজেশন, বিভিন্ন সিভিলাইজেশন যে তৈরি হলো, তা সেটা তো একটা কালচার, ঠিক আছে। ধরো কলকাতায় যে একটা সিভিলাইজেশন তৈরি হচ্ছে, কলকাতা তো একটা কালচারাল এরিয়া তৈরি হচ্ছে, সেখানে অনেক ছোট 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 ট্রেড নিয়ে, মানে অনেক ছোট ছোট ইন্ডিভিজুয়াল বৈশিষ্ট্য নিয়ে, তবে কিন্তু কলকাতার মতো একটা বড় ট্রেড বা বড় কালচারাল এরিয়া ডেভেলপ করেছে, ঠিক আছে। তো ওই ছোট্ট ছোট্ট যে কোর্সগুলো, সেইগুলোকে বলা হয় কালচারাল ট্রেড, যেগুলোকে আর ডিভাইড করা সম্ভব নয়। নেক্সট, কালচারাল কমপ্লেক্স কাকে বলে? কমপ্লেক্স ইজ এ ইন্টারমিডিয়েট বিটুইন দ্য ট্রেড অ্যান্ড ইনস্টিটিউশন। ইনস্টিটিউশন তাহলে কাকে বলা হয়? ইনস্টিটিউশন হচ্ছে অনেকগুলো ট্রেড যখন মিলে তৈরি হয়ে যায়, ইজ কল কালচারাল কমপ্লেক্স। এই যে তোমরা দেখলে যে আমি বললাম ছোট্ট একটা ট্রেড, এই ট্রেড এবার অনেকগুলো ট্রেড যদি পরস্পরের সাথে জুড়ে যায়, তখন সেটা হয় কালচারাল কমপ্লেক্স। কি বলা হয়? তাকে বলা হয় কালচারাল কমপ্লেক্স, বা যেটাকে আমরা ইনস্টিটিউশনও বলতে পারি, যেটাকে অ্যাজ এ ইনস্টিটিউশনও বলি, ইনস্টিটিউশনও বলি। যেমন এর উদাহরণ, একটা বেটার উদাহরণ কি হতে পারে? এর বেটার উদাহরণ যদি তুমি একটা দেখো, ইনস্টিটিউশন মানে হচ্ছে অনেকগুলো কালচারাল ট্রেডস নিয়ে তৈরি হচ্ছে। যেমন ধরো ম্যারেজ, ম্যারেজ ইজ অ্যান ইনস্টিটিউশন উইথ নিকা, ডাউরি অ্যান্ড ম্যারেজ পার্টি অ্যাজ ইট কমপ্লেক্স। মানে ম্যারেজ হচ্ছে ধরো একটা ইনস্টিটিউশন, মানে এটা ধরো কোনো বিবাহ অনুষ্ঠান হচ্ছে বা বিয়ের অনুষ্ঠান, তো সেখানে অনেক রিচুয়ালস থাকে, ধরো নিকা হচ্ছে, ডাউরি হচ্ছে, ম্যারেজ পার্টি হচ্ছে। তো এই যে পুরো বিষয়গুলো, এক একটা যে ঘটনাগুলো, এইগুলো হচ্ছে পুরোটা নিয়েই তো ম্যারেজটা তৈরি হচ্ছে। তাহলে এই ছোট ছোট নিকা, ডাউরি, ম্যারেজ পার্টি, এগুলো হচ্ছে কালচারাল ট্রেড, মানে পুরো গোটা সিস্টেমটা হচ্ছে ম্যারেজ। এবার একটা অনুষ্ঠান, ম্যারেজের মধ্যে যত রিচুয়ালস হচ্ছে, যত ছোট 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 রিচুয়ালস হচ্ছে, সেগুলো হচ্ছে এক একটা ট্রেড। তাহলে ওই ছোট 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 রিচুয়ালস বা ট্রেডগুলোকে নিয়ে তৈরি হচ্ছে কি একটা গোটা ইনস্টিটিউশন বা কালচারাল কমপ্লেক্স, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। নেক্সট হচ্ছে কালচারাল এরিয়া। তাহলে কাকে বলছে? কালচারাল এরিয়া যেটা যাচ্ছে, কালচারাল এরিয়া হচ্ছে ইট ইজ দ্যাট জিওগ্রাফিক্যাল এরিয়া উইথ এ কালচার ট্রেডস ইজ অরিজিনেটেড। মানে কালচারাল এরিয়া হচ্ছে ধরো, মানে এই যে তুমি দেখলে যে ছোট ছোট ট্রেড, এই যে ছোট ছোট ট্রেডগুলো বা ছোট ছোট কালচারগুলো মিলে গিয়ে যে একটা কালচার কমপ্লেক্স তৈরি হচ্ছে, ঠিক আছে, ঠিক আছে। তো কালচারাল কমপ্লেক্স যে তৈরি হচ্ছে বা ইনস্টিটিউশন তৈরি হচ্ছে, তো যে এরিয়াটা এটা তৈরি হচ্ছে, যে এরিয়া এটা ডেভেলপ করছে, ধরো আমি তোমাকে বললাম যে কলকাতা প্রথমে যখন একদম ফাঁকা ছিল, আস্তে আস্তে বিভিন্ন বিভিন্ন সংস্কৃতির লোকরা আস্তে আস্তে এখানে আসতে শুরু করেছে বিভিন্ন জায়গা থেকে, এভাবে একটা দুটো কালচার আস্তে 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 কী হয়েছে, একটা গোটা কালচারাল এরিয়া তৈরি হয়েছে বা টোটাল একটা কালচারাল কমপ্লেক্স তৈরি হয়েছে। আর এই কালচার কমপ্লেক্সটা যে এরিয়ার মধ্যে রয়েছে, সেটাকে আমরা বলি কালচার এরিয়া, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা জিওগ্রাফিক্যাল এরিয়া। কালচার এরিয়াকে আমরা কি বলতে পারি? একটা জিওগ্রাফিক্যাল এরিয়া। নেক্সট, কালচার রিজিয়ন কি বলছে? কালচার রিজন হচ্ছে অলসো ইম্পর্টেন্ট ডেভেলপমেন্ট আর্লি কালচার সেন্টার্স কালচার রিজন। মানে কালচারাল এরিয়াটা যখন আরও বড় হয়ে যাচ্ছে, তখন হচ্ছে কালচার রিজন। কালচার এরিয়া ধরো আমি বলতে পারি স্টেট, ঠিক আছে, স্টেট, স্টেট ছেড়ে দাও, কালচার এরিয়াটা আমি বললাম ধরো ডিস্ট্রিক্ট, কালচার এরিয়াটা হচ্ছে ডিস্ট্রিক্ট, আর কালচার রিজিয়ন যেটা হচ্ছে, তাহলে কি বলছে, সেটা হচ্ছে স্টেট, একটা বড় স্টেট তৈরি হয়ে গেল, ঠিক আছে। ধরো আমি তোমাকে বলছি যে এখন তো বর্তমানে কলকাতা তো একটা ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে, ঠিক আছে। এবার কলকাতার যে কালচার, সেটা এত হারে এক্সপ্যানশন করছে, দেখবে এখন কলকাতার যে বাউন্ডারি, তার আশেপাশের এরিয়াগুলো তো প্রচুর পরিমাণে এমন কালচার তুমি দেখতে পাবে যেটা মেন কলকাতার মতনই। তুমি যদি গাড়ি করে বাইরে থেকে কলকাতায় ঢোকো, কলকাতার প্রায় অনেক আগে সাবারবান এরিয়া থেকে এমন কিছু বৈশিষ্ট্য তুমি চোখে দেখতে পাবে, দেখে মনে হবে এটাই মেন কলকাতা শুরু হয়ে গেছে, ঠিক আছে। তার মানে কি, এই যে কালচারাল এরিয়াটা, সেটা কি করছে, এক্সপ্যান্ড করছে, এবং সেটা আরও বড় আকার ধারণ করে কি তৈরি করছে, কালচারাল রিজিয়ন তৈরি করছে, ঠিক আছে।
এই কালচার রিজিয়ন তৈরি হওয়ার কতগুলো প্রসেস রয়েছে। প্রথম হচ্ছে কোর, তারপর ডোমেন, তারপর স্ফিয়ার, তারপর আউটলায়ার। মানে কোর বলতে ধরো এটা মেন এরিয়া, ঠিক আছে, ধরো এখানে হচ্ছে কালচারাল এরিয়া তৈরি হয়েছে, যেটাকে কোর বলা হয়। এবার আস্তে আস্তে সেটা আরও বড় হচ্ছে, যেটাকে বলে ডোমেন, যেটাকে বলে ডোমেন। তারপর আরও বড় হচ্ছে, ছড়িয়ে যাচ্ছে, সেটাকে বলে স্ফিয়ার। এবং আরও বড় হয়ে যাচ্ছে যখন, তখন তাকে বলে আউটলায়ার। আউটলায়ার তার মানে কি, আস্তে আস্তে এই যে কোর থেকে আস্তে আস্তে বাইরের দিকে যে এক্সপ্যানশন হলো, এই পুরো রিজিয়নটাকে আমরা কি বলবো, কালচারাল রিজিয়ন। তাহলে প্রথম ছোট্ট যেটা ছিল কালচারাল এরিয়া, প্রথমে একদম শুরুতে কি হলো, কালচারাল ট্রেডস, বিভিন্ন ছোট ছোট ট্রেডস এসে গিয়ে কি হলো, কালচারাল কমপ্লেক্স তৈরি হলো, সেখান থেকে একটা ছোট্ট কালচারাল এরিয়া তৈরি হলো। সে কালচারাল এরিয়া এবার ধীরে ধীরে যত এক্সপ্যানশন করতে থাকলো, কোর, ডোমেন, স্পিয়ার, আউটলায়ারের মতো একটা বড় রিজিয়ন অকুপাই করে নিল, যেটাকে আমরা কি বলি, যেটাকে আমরা বলি যে কালচারাল রিজিয়ন, ঠিক আছে, যেটাকে আমরা বলি কালচারাল রিজিয়ন। এই সিকোয়েন্সটা মনে রাখবে, কোর, ডোমেন, স্পিয়ার এবং আউটলায়ার। নেক্সট হচ্ছে কালচারাল রিম। কালচারাল রিম হচ্ছে এবার লার্জেস্ট। এবার ধরো ওই ছোট্ট কালচারাল এরিয়া যেটা তৈরি হয়েছিল, সেটা তো এক্সপ্যানশন করে হলো কালচারাল, সেটা হলো কি কালচারাল কি হলো, রিজিয়ন। এই কালচারাল রিজিয়নটা যখন আরও এক্সপ্যানশন করে যাবে, একদম বড় এক্সপ্যানশন, সব থেকে বড় এক্সপ্যানশন, সেটাকে বলে কালচারাল রিম। কালচারাল রিম মানে এটা বোঝার জন্য বেস্ট হচ্ছে, তুমি ধরো একটা পুকুরের মধ্যে ঢিল ছুড়বে, ঢিলটা যেই মুহূর্তে ফেললে, ধরো এই যে সেন্টার পয়েন্টে যে ঢিলটা ফেললে, সেটাকে বললো কালচারাল এরিয়া, ঠিক আছে, কালচারাল এরিয়া। এবার এই কালচারাল এরিয়াটা আস্তে আস্তে যখন, এই কালচারাল এরিয়া মানে যেখানে তোমার কালচারটা মেন তৈরি হলো, ঠিক আছে, এটাকে কালচারাল হার্টও বলা হয়, আমরা পড়বো। তারপর সেটা আস্তে যখন এক্সপ্যানশন করলো কালচারাল এরিয়া বা কালচারাল হার্টটা, তখন তাকে বলা থাকে কি, তখন তাকে বলা হয় কালচারাল রিজিয়ান। এবং আরও যখন সেটা এক্সপ্যানশন করলো কালচারাল রিম। দেখবে এখন পুকুরে ঢিল ফেললে এটা মানে গোল 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 সার্কুলার মতো হয়ে যায়, এবং লাস্ট ধরো ওই গোল গোল সার্কুলার একদম সেন্টার পয়েন্ট যেখানে ঢিলটা ফেললে কালচারাল এরিয়া, আস্তে আস্তে যে ছড়াচ্ছে সেটা কালচারাল রিজিয়ন, একদম লাস্ট পয়েন্ট অবধি যে ওখানে ছড়িয়ে রয়েছে গোল মতো, সেটা হচ্ছে কালচারাল রিম। ওটাকে কি বলে, কালচারাল রিম। এই জন্য এটাকে বলে সব থেকে লার্জেস্ট। আর এই যে জায়গাটা থেকে কালচারটা তৈরি হলো, মানে তুমি ঢিলটা যে ফেললে, যে জায়গায় মানে ধরো ঢিলটা ফেললে, মানে তোমার ধরো ওই পুকুরের মধ্যে ঢিলটাকে ফেললে, ঢিলটা গিয়ে পড়লো এই জায়গায়, তার মানে কি একটা ছোট্ট কালচারাল ট্রেডস এখানে এলো। এরকম অনেকগুলো ঢিল ধরো এখানে পড়লো, অনেকগুলো ঢিল এখানে পড়লো, জমা হলো, জমা হয়ে একটা নতুন কালচার তৈরি হলো, যাকে বলে কালচারাল এরিয়া অর কালচারাল হার্ট। কোনো নতুন কালচার যেখান থেকে তৈরি হয় সেটাকে বলে কালচারাল হার্ট। এবার এই কালচারাল হার্টটা আস্তে আস্তে যখন চারিদিকে ছড়াচ্ছে, তখন হয়ে যাচ্ছে কালচারাল রিজিয়ন। এবং আরও যখন ছড়িয়ে একদম গ্রেট ছড়িয়ে গেল, তখন তাকে বলে কালচারাল রিম, তখন তাকে বলে কালচারাল রিম। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? ইয়েস অর নো একবার চটপট করে বলো। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, যার জন্য আমি খুব ছবি এঁকে সুন্দর করে বিষয়টাকে বোঝানোর চেষ্টা করছি। ঠিক আছে, যেমন ধরো তুমি দেখবে একটা জিনিস, ধরো দেখো, এই যে ধরো প্রথম যে করোনা প্যান্ডেমিক কোভিড-19 হচ্ছে চীনের উহান প্রদেশে প্রথম হয়েছিল, ঠিক আছে, চীনের উহান প্রদেশে হলো, সেখান থেকে কালচারাল হার্ট, ওটাকে আমরা বলি কালচারাল হার্ট। এবং আস্তে আস্তে বিভিন্ন দেশের মধ্যে ছড়াতে শুরু করলো, কালচারাল হার্ট থেকে কী হলো, কালচারাল রিজিয়ান, পুরো পৃথিবীতে তারপর ছড়িয়ে গেল, সেটা হয়ে গেল কালচারাল রিম। ঠিক আছে, তো একটা যেখান থেকে তৈরি হয়েছিল মেন উহান প্রদেশ যেটা, সেটাকে আমরা বলবো কালচারাল হার্ট। তাহলে কালচারাল হার্ট মানে কি, সবসময় মনে রাখবে যেখান থেকে কালচারটা তৈরি হচ্ছে, নিউ আইডিয়াস এবং ইনোভেশন যেখান থেকে তৈরি হচ্ছে এবং যেখান থেকে আশেপাশের অঞ্চলে স্প্রেড করে, তাকেই বলা হয় কালচারাল হার্ট। তাই কি বলা হয়, কালচারাল হার্ট বলা হয়। ঠিক আছে, তো দেখবে এই যে তোমরা ধরো জিন্স পরে, এই যে কম্পিউটার যে ব্যাপারটা, কম্পিউটার প্রথমে শুরু হয়েছে কোথায়, আমেরিকাতে। ঠিক আছে, তো আমেরিকা হচ্ছে কালচারাল হার্ট কম্পিউটারের ক্ষেত্রে। আস্তে আস্তে সব জায়গায় ছড়িয়ে, প্রথমে ধরো আমেরিকার মধ্যে, তারপর ইউরোপে, তারপর বাকি দেশগুলোতে ছড়াতে পুরো পৃথিবীতে ছড়িয়ে গেছে। তাহলে এর কালচারাল রিম হচ্ছে এখন পুরো দেশ। ঠিক আছে, তো যেখান থেকে কালচারটা তৈরি হচ্ছে সেই জায়গাটা পার্টিকুলার, সেই জায়গাটাকে বলে কালচারাল হার্ট। এবার সেই জায়গাটা মানে সেই পয়েন্টটাকে বলে কালচারাল হার্ট। এবার সেই জায়গা থেকে আস্তে আস্তে যখন চারিদিকে ছড়াচ্ছে, তখন হলো কালচারাল এরিয়া। ঠিক আছে, কালচারাল রিজিয়ন। সেই রিজিয়ন আরও যখন একদম গ্রেট এক্সটেন্ট পর্যন্ত পৌঁছে যাবে, সেই বাউন্ডারিটাকে বলবো কালচারাল রিম। ঠিক আছে, নেক্সট হচ্ছে আর্লি কালচারাল হার্ট। তাহলে এবার আমরা দেখি যে পৃথিবীতে প্রথম কি কি কালচারাল হার্ট তৈরি হয়েছিল, মানে কোন কোন জায়গা থেকে আমাদের মানে কালচারাল হার্ট তৈরি হতে দেখা গেছে, যেখান থেকে বিভিন্ন কালচার, নতুন নতুন কালচার তৈরি হয়েছে অ্যানশিয়েন্ট টাইমে। প্রথম ছিল নাইল রিভার ভ্যালিতে প্রথম কালচার, মানে পৃথিবীতে মানুষ প্রথম যেখানে যেখানে বসবাস স্থাপন করেছে, সেখান থেকেই তো নতুন নতুন কালচার তৈরি হয়েছে। তার মধ্যে প্রথম যেটা হচ্ছে নীল নদ সভ্যতা, নাইল রিভার ভ্যালি, ইন্ডাস রিভার ভ্যালি, হুয়াং ভ্যালি, গ্যাঞ্জেস রিভার ভ্যালি, মেসোপটেমিয়া,
মেসো আমেরিকা, ওয়েস্ট আফ্রিকা। কটা হলো? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা। তা টোটাল কালচারাল হার্ট রয়েছে 7টা। পরীক্ষা যদি দেয় যে নাম্বার অফ কালচারাল হার্ট কতগুলো রয়েছে, তোমরা কি বলবে? 7টা। একটা নাইল রিভার ভ্যালি, ইন্দাস রিভার ভ্যালি, হুয়াং ভ্যালি, গ্যাঞ্জেস রিভার ভ্যালি, মেসোপটেমিয়া, মেসো আমেরিকা আর ওয়েস্ট আফ্রিকা। ঠিক আছে, তো এখানে দেখো তাহলে নাইল রিভার ভ্যালি অ্যাকচুয়ালি এই কালচারাল হার্ট যেগুলো রয়েছে ভেতর থেকে খুব বেশি এখান থেকে কোশ্চেন আসে না, কালচারাল হার্টগুলোর নাম মনে রাখবে। ঠিক আছে, ভেতর থেকে খুব বেশি কোশ্চেন আসে না, জাস্ট যেগুলো ইম্পর্টেন্ট আমি দাগিয়ে দিচ্ছি সেগুলো একবার তোমরা মনে রাখবে তাহলেই হবে। দেখো প্রথম যেটা বলছে নাইল রিভার ভ্যালি। নাইল রিভার ভ্যালি কি বলছে? অ্যানসিয়েন্ট সিভিলাইজেশন অফ নাইল রিভার ভ্যালি ওয়াজ ফাউন্ড অন দ্য ব্যাঙ্ক অফ দ্য আপার রিভার নাইল রিভার ইন আফ্রিকা। তা নাইল রিভার কোথায় রয়েছে? আফ্রিকাতে। সেখানে এই নাইল রিভার ভ্যালি সিভিলাইজেশনটা তৈরি হয়েছিল। সেখানে প্রথম কি চাষ করা হতো? মিলেট এবং রাই। মিলেট এবং রাই চাষ করা হতো। ঠিক আছে, এখানে যেটা বলছে অ্যানশিয়েন্ট ইজিপ্টিয়ান রাইটিং সিস্টেম, এখানে যে প্রথম রাইটিং মানে লেখার হরফ প্রথম আবিষ্কার হয়েছিল তার নাম কি ছিল? হেইরোগ্লিফ। হেইরোগ্লিফ বা হিরোগ্লিফ বলা হয়। প্রথম যে এখানে ইজিপ্টিয়ান রাইটিং সিস্টেম যেটা ছিল তাকে বলে হিরোগ্লিফ। ঠিক আছে, এটা ছোট নোট করে রাখো। নেক্সট ইন্দাস রিভার ভ্যালিতে তোমরা দেখো যে ইন্দাস রিভার ভ্যালি সিভিলাইজেশন তৈরি হয়েছিল 8500 বিসিতে। যেখানে কি তৈরি হয়েছে? ইন্দাস রিভার ভ্যালি কোথায় হয় নিশ্চয়ই তোমরা জানো। ইন্দাস রিভার ভ্যালি ইন্ডিয়ার যদি ওপরের পার্টটা আমরা দেখি, ইন্দাস রিভার কোথা থেকে তৈরি হয়েছে? ইন্দাস রিভার এই যে তোমার কৈলাস রেঞ্জ থেকে তৈরি হয়, যেটা টিবেট। ইন্ডিয়ার এই পার্টটা তো টিবেট, তো এই টিবেটের মানে যেটা চায়নার মধ্যে পড়ে, তো সেখান থেকে কি হচ্ছে? ইন্দাস রিভার ভ্যালি তৈরি হয়ে একদম সেই লাদাখ দিয়ে সোজা বেরিয়ে গিয়ে ইন্ডিয়া থেকে বেরিয়ে পাকিস্তানে চলে গেছে। এই যে এইখানে হচ্ছে ইন্দাস রিভার ভ্যালি সিভিলাইজেশন তৈরি হতে দেখা গেছিলো। কেন? কারণ এখানে যেহেতু রিভার প্রচুর লেন্থ ছিল সেই জন্য সেডিমেন্ট ডিপোজিট করতো এখানে, এবং ডিপোজিট করার পর এখানে ফ্ল্যাট প্ল্যান বা উর্বর পলল জমি এখানে প্রচুর পাওয়া যেত, সেই কারণের জন্য। ঠিক আছে, নেক্সট যেটা বলছে আরিয়ান মাইগ্রেশন। আর্যরা কি করেছিল? মাইগ্রেট করে ইন্ডিয়াতে এসেছিল এবং এসে তারা কোথায়? এই যে গ্যাঞ্জেস এবং ইন্দাস রিভার ভ্যালি সিভিলাইজেশনে প্রথম বসবাস শুরু করেছিল। নেক্সট হচ্ছে হুয়াং ভ্যালি সিভিলাইজেশন। কি বলছে? হুয়াং ভ্যালি সিভিলাইজেশন যেটা হচ্ছে, হুয়াং ভ্যালি হচ্ছে নিওলিথিক রেভলিউশনে শুরু হয়েছিল এটা। হুয়াং ভ্যালি সিভিলাইজেশনকে আমরা নিওলিথিক রেভলিউশনসও বলতে পারি। হুয়াং ভ্যালি সিভিলাইজেশন কোথায় দেখা গেছিল? চায়নাতে। কবে হয়েছিল? 5000 বিসিতে এটা হয়েছিল। ঠিক আছে, এই সময় কি আবিষ্কার হয়েছিল যদি তোমরা দেখে নাও। আচ্ছা, এখানে মানুষজন কীরকম লাইফস্টাইল করতো? নোমাডিক লাইফস্টাইল। নোমাডিক লাইফস্টাইল মানে যেটাকে আমরা ট্রান্সহিউম্যান্স বলি, আমি আগেই বলেছি। নোমাডিক লাইফস্টাইল মানে যেটাকে ট্রান্সহিউম্যান্স বলা হয়। ট্রান্সহিউম্যান্স মানে ধরো পাহাড়ের ওপরে গরমকালে রইলো, গরমকালে পাহাড়ের ওপরে চাষবাস করছে মানে পশুপালন করছে, এরা পশুপালনই করে। আবার শীতকালে হচ্ছে পাহাড় থেকে নিচে চলে এসে পাহাড়ের নিচে পশুপালন করছে, এটাকে বলে ট্রান্সহিউম্যান্স বলে উল্লেখ করে, বা নোমাডিক গার্ডেনিং বলা হয় এদের, নোমাডস। ঠিক আছে, এই হুয়াং ভ্যালিতে যারা বসবাস করতো এই নোমাডস লাইফস্টাইলই তারা করতো। ঠিক আছে, নেক্সট বলছে এখানে এই সময় ব্রোঞ্জ এবং কি বলছে ক্যারটস, এই সময় ইয়োলো রিভারে ধারে এগুলোকে ডিসকভার করা হয়েছিল। আর এটা হচ্ছে জুহু ডাইনেস্টি যেটা রয়েছে ইজ কানেক্টেড উইথ দ্য বিগিনিং অফ দ্য চাইনিজ ক্লাসিক্যাল সিভিলাইজেশন। এই চাইনিজ ক্লাসিক্যাল সিভিলাইজেশনের সাথে জুহু ডাইনেস্টিটা কি হচ্ছে? রিলেটেড ছিল। নেক্সট হচ্ছে গ্যাঞ্জেস রিভার ভ্যালি। তোমরা জানো গঙ্গা রিভার ভ্যালি সিভিলাইজেশন, যেখানে গ্যাঞ্জেস গঙ্গা প্লেন আমরা দেখতে পাই, সেখানে গ্যাঞ্জেস রিভার ভ্যালি সিভিলাইজেশন হয়েছে, যেখানে 1500 বিসিতে এটা শুরু হয়েছে। ঠিক আছে, এখানে আমরা সেকেন্ড পিরিয়ড অফ আরবানাইজেশন নোন অ্যাজ দ্য গ্যাঞ্জেস সিভিলাইজেশন। আরবানাইজেশন প্রথম এখানে হয়নি, সেকেন্ড পিরিয়ডে। প্রথম আরবানাইজেশন কোথায় হয়েছিল? প্রথম আরবানাইজেশন কিন্তু আমরা দেখবো মেসোপটেমিয়াতে হয়েছিল। ঠিক আছে, যেখানে প্রথম সিটি তৈরি হয়েছিল জেরিকো সিটি। আর সেকেন্ড আরবানাইজেশন শুরু হয়েছিল গ্যাঞ্জেস রিভার ভ্যালিতে। সেকেন্ড আরবানাইজেশন শুরু হয়েছিল এখানে ইন্দো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজে প্রচুর ব্যবহার হতো, এখনও প্রচুর হয়। ইন্দো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ মনে রাখবে ইন্ডিয়ার মধ্যে সবথেকে হাইয়েস্ট ল্যাঙ্গুয়েজ ফ্যামিলি, সবথেকে হাইয়েস্ট নাম্বারে যদি ল্যাঙ্গুয়েজ ফ্যামিলির দিক থেকে দেখতে যাও ইন্দো ইউরোপিয়ান হচ্ছে সবথেকে লার্জেস্ট। এই যে আমরা যে কথা বলছি বাংলা, হিন্দি, মারাঠি, তেলেগু, তামিল, গুজরাটি, কান্নাড়, মালায়ালাম, এই সমস্ত ভাষা হচ্ছে ইন্দো ইউরোপিয়ানের মধ্যে যায়, সবথেকে বেশি লার্জেস্ট এরিয়া কভার করে। নেক্সট হচ্ছে মেসোপটেমিয়া যেটা যাচ্ছে, মেসোপটেমিয়া হচ্ছে টাইগ্রিস এবং ইউফ্রেটিস রিভারের তীরে তৈরি হয়েছিল। ঠিক আছে, তো এটা মেনলি কোন এরিয়াটাকে কভার করছে? ইরাক, কুয়েত, ইস্টার্ন পার্ট অফ সিরিয়া, তুর্কি, ঠিক আছে, ইরান ইরাক বর্ডার, এইসব জায়গাগুলো কভার করে। এই মেসোপটেমিয়া কবে হয়েছে? 8000 বিসি, 8000 বিসিতে তৈরি হয়েছিল। এই সময় প্রথম সিটি কিন্তু শহর তৈরি হয়েছিল মেসোপটেমিয়াতে। ঠিক আছে, যার নাম ছিল জেরিকো। কি নেম ছিল? শহরের নাম ছিল জেরিকো সিটি। ঠিক আছে,
নেক্সট এটা বলছে যে এই সময় প্রথম ইনভেনশন অফ হুইল, তাহলে পরীক্ষা দিতে পারে যে হুইল ইনভেনশন বা চাকা ইনভেনশন কোন সভ্যতায় হয়েছিল প্রথম, সেটা হচ্ছে মেসোপটেমিয়া সিভিলাইজেশন। কোন সিভিলাইজেশন? মেসোপটেমিয়া সিভিলাইজেশনে প্রথম হুইল বা চাকার আবিষ্কার হয়েছিল। ঠিক আছে, নেক্সট হচ্ছে মেসো আমেরিকা। মেসো আমেরিকা বলতে তোমরা জানো যেটা হচ্ছে আমাদের ধরো এই যে ধরো মেসো আমেরিকা বলতে কোন পার্টটাকে বোঝায়? ধরো এই জায়গাটা নর্থ আমেরিকা, এই জায়গাটা হচ্ছে মেক্সিকো, আর হচ্ছে সাউথ আমেরিকা। এই সেন্ট্রাল আমেরিকা, মেক্সিকো, নর্থ আমেরিকা এই পার্টটা মেনলি তৈরি হচ্ছে। ল্যাটিন আমেরিকা সাউথ আমেরিকাতে হবে না, নর্থ আমেরিকা আর সেন্ট্রাল আমেরিকা এই দুটো পার্টকে নিয়ে আমাদের তৈরি হচ্ছে মেসো আমেরিকা। ঠিক আছে, এই জায়গাটা মনে রাখবে। আর এটা কবে তৈরি হয়েছে? 13,000 ইয়ার্স বিসি এটা তৈরি হয়েছে। নেক্সট বলছে কি বলছে এখানে, যেটা হয়ে থাকে যা সিমটমস অফ টিপিক্যাল সিভিলাইজেশন emerged with the advance of Olmec rules at around 1200 BC, giving rise to the construction of expensive ceremonial centers, drainage structure, as well as creation of colossal artistic objects. ঠিক আছে, এইগুলো রয়েছে অলমেক কোলোসাল হেড আর স্টোন রিপ্রেজেন্টেশন অফ হিউম্যান হেড স্কাল্পটেড ফ্রম লার্জ ব্যাসাল্ট বোল্ডার্স। ঠিক আছে, দেখতে পারো এই জায়গাটা খুব বেশি ইম্পর্টেন্ট না, চাইলেও এটাকে বাদ দিতে পারো। ঠিক আছে, জাস্ট এটুকুন মনে রাখবে যে মেসো আমেরিকাটা কোন কোন জায়গাকে কভার করছে, মেক্সিকো আর সেন্ট্রাল আমেরিকা। কবে তৈরি হয়েছে? 13,000 বিসিতে এটা তৈরি হয়েছে। নেক্সট বলছে ইনভেনশন অফ দ্য হুইল। তাহলে চাকার আবিষ্কার কোথায় হয়েছে? আমরা আগেই বললাম মেসোপটেমিয়াতে কিন্তু চাকার আবিষ্কার হয়েছে। নেক্সট আমরা দেখি লাস্ট, যেটা হচ্ছে ওয়েস্ট আফ্রিকা। ওয়েস্ট আফ্রিকা কোথায় হয়েছে? ওয়েস্ট আফ্রিকা হচ্ছে 8,500 বিসিতে এটা তৈরি হয়েছে। এটা কোথায় হয়েছিল? সুডানে। এখানেও লোকজন নোমাডিক প্যাস্টোরালিজম করে থাকতো। ঠিক আছে, ওয়েস্ট আফ্রিকার লোকরাও নোমাডিক প্যাস্টোরালিজম, কারণ ওখানে ট্রাইবালের সংখ্যা বেশি, সেই জন্য ওখানে প্যাস্টোরালিজম সংখ্যাটা বেশি হয়ে থাকে। তো নেক্সট টপিক আমরা আসি কালচারাল ডিফিউশন। ঠিক আছে, জাস্ট কালচারাল হার্থের তোমরা নামগুলো মনে রাখবে, যেগুলো মেন টপিক বললাম যে কোন কালচারাল হার্থ কোন জায়গার মধ্যে পড়ে, লোকেশন, কত বছর আগে তৈরি হয়েছে, আর এক্সট্রা যদি কিছু বৈশিষ্ট্য যায়, যেমন হুইলটা কোন কোন মানে কোন কালচারাল হার্থের সাথে যুক্ত, মেসোপটেমিয়া। তারপর ধরো তোমাকে বলা হলো যে জেরিকো সিটিটা কোন এর সাথে যুক্ত, কালচারাল হার্থের সাথে যুক্ত। ঠিক আছে, তারপর ধরো বললো যে নোমাডিক হার্ডেনিং কোন কোন কালচারাল হার্থের লোকজনেরা করে থাকতো। তো এই ধরনের কিছু বেসিক জিনিস দরকার, তো ওই জায়গাটা এইভাবে তোমরা দেখে নেবে। ঠিক আছে, ওখানে বেশি লেবার দেওয়ার দরকার নেই, জাস্ট নামগুলো মনে রাখবে আর টোটাল কতগুলো কালচারাল হার্থ রয়েছে সেটা জানার চেষ্টা করবে। নেক্সট টপিক আমরা পড়ি কালচারাল ডিফিউশন। বলো এই অবধি তোমাদের ক্লিয়ার হয়েছে? ইয়েস অর নো? নেক্সট টপিক আমরা পড়বো কালচারাল ডিফিউশন। চলো, তো কালচারাল ডিফিউশন ব্যাপারটা কাকে বলে? হোয়াট ইজ দ্য কালচারাল ডিফিউশন? কালচারাল ডিফিউশন ইজ দ্য টার্ম ইউজড টু ডেসক্রাইব দ্য স্প্রেড অফ কালচারাল আইডিয়াস। কালচারাল ডিফিউশন মানে কি? এই যে তোমাদের পড়াচ্ছিলাম যে ছোট্ট একটা কালচারাল হার্থ তৈরি হলো, হার্থ মানে ছোট্ট একটা এরিয়া, সেখান থেকে আস্তে আস্তে যখন চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, এই যে ছড়ানোটা, এই যে ছড়ানোর প্রসেসটা, এটাকে বলে কালচারাল ডিফিউশন। এই যে ছড়িয়ে যাচ্ছে এটাকে বলে ডিফিউশন। ধরো তুমি ছোট্ট একটা কোনো একটা দেখলে একটা ছোট্ট জায়গায় একটা কালচার, যেমন আগে এই যে পিৎজা, বার্গার, এই যে যে ম্যাকডোনাল্ডস, ঠিক আছে, এই যে যত খাবার দাবার, এগুলো তো অ্যাকচুয়ালি ওয়েস্টার্ন ফুড। তো সেইগুলো আস্তে আস্তে কী হচ্ছে, সেই সমস্ত দেশগুলো থেকে আস্তে আস্তে আমাদের দেশে বা অন্যান্য যে আন্ডার ডেভেলপ বা ডেভেলপিং কান্ট্রিজে ছড়িয়ে গেছে। তো এটা কি হলো, সোর্সটা হচ্ছে সেই সমস্ত ডেভেলপ কান্ট্রি দিয়ে আস্তে আস্তে বিভিন্ন দেশে ছড়িয়ে যাচ্ছে। তো এই ছড়িয়ে যাওয়াটাকেই বলা হয় কালচারাল ডিফিউশন। যেমন আমি তোমাকে একটা ছোট্ট উদাহরণ দিই, ধরো কেউ রুরাল এরিয়াতে থাকে, ঠিক আছে, ধরো কেউ একটা রুরাল গ্রামে থাকে, সে ধরো শহরে কোনো একটা কলেজে পড়াশোনা করতে এসেছে আরবান এরিয়ায়, ঠিক আছে, তো সে 3 বছর ধরে ধরো পড়াশোনা করলো, ঠিক আছে, তো 3 বছর ধরে পড়াশোনা করার পর সে এই শহরেই কায়দা শিখলো, কায়দা এখানকার শহরের যে কায়দা ফায়দা এই সমস্তগুলো শিখলো। শেখার পর এবার সে 3 বছর পর আবার গ্রামে ফিরে গেল। তো গ্রামে যখন গেল, সে তার নিজের কালচারগুলোও সাথে করে নিয়ে যাচ্ছে যেগুলো শহরে শিখেছে। তো ওই যে ওর থেকে কি হলো, ওখানে কালচার, নতুন একটা কালচার প্রবেশ করলো, তার মানে হচ্ছে কালচারাল হার্ট। এবার আস্তে আস্তে পুরো গ্রামের মধ্যে ওটা কী হবে, ছড়িয়ে যাবে। তো এটাকে বলে কালচারাল ডিফিউশন।
এটাকে বলে রিলোকেশন ডিফিউশন। কি বলে এটাকে? এটাকে বলে রিলোকেশন ডিফিউশন। কোনো মানুষের দ্বারা যখন কোনো কালচার স্প্রেড করে তখন তাকে বলে রিলোকেশন ডিফিউশন। কি বলে? রিলোকেশন ডিফিউশন। নোট করে রাখবে অবশ্যই, এটাকে বলে রিলোকেশন ডিফিউশন। ঠিক আছে, নেক্সট হচ্ছে আরেকটা হয় কন্টেজিয়াস ডিফিউশন। কি হয়? কন্টেজিয়াস। এগুলো কিন্তু পিডিএফে নেই, অবশ্যই নোট করে রাখবে। একটা হয় কন্টেজিয়াস ডিফিউশন। কন্টেজিয়াস ডিফিউশন মানে কি? কন্টিজিয়াস ডিফিউশন মানেটা হচ্ছে, যেটা কোভিড-19 হচ্ছে একদম বেস্ট এক্সাম্পল এটার। কন্টিজিয়াস ডিফিউশন মানে হচ্ছে, ধরো কোনো একটা নির্দিষ্ট জায়গায় তৈরি হয়েছে, ধরো চীনের উহান প্রদেশে এটা তৈরি হয়েছে, চায়নাতে। ঠিক আছে, এবার যে ধরো কোনো একজন ব্যক্তি এফেক্টেড হলো ফার্স্ট, ঠিক আছে, এবার তার দ্বারা তার কাছে যে যাচ্ছে, তার দ্বারা যে সে সংস্পর্শে আসছে সে এফেক্টেড হয়ে যাচ্ছে, আবার তার সংস্পর্শে যে আসছে সে এফেক্টেড হচ্ছে। মানে যে কন্ট্যাক্টে আসবে, কন্ট্যাক্ট, যে ওই ব্যক্তির কন্ট্যাক্টে আসবে তার মধ্যেই ওই ওই ডিজিজটা চলে যাচ্ছে। তার মানে এটাকে বলে কন্টেজিয়াস ডিফিউশন। কি বলে এটাকে? কন্টেজিয়াস ডিফিউশন। তাহলে একটা গেল রিলোকেশন ডিফিউশন, আর একটা গেল কন্টেজিয়াস ডিফিউশন। আর একটা ডিফিউশন পড়ো, ইজ ভেরি ইম্পর্টেন্ট, তাকে বলে হায়ারার্কিক্যাল ডিফিউশন। কি বলে? হায়ারার্কিক্যাল। এগুলো অবশ্যই নোট করে রাখো, এই পিডিএফে কিন্তু এই এতটা ডেসক্রাইব করা নেই। ঠিক আছে, তো পরীক্ষায় কাজে লাগবে। একটা হচ্ছে হায়ারার্কিক্যাল ডিফিউশন। হায়ারার্কিক্যাল ডিফিউশন মানেটা কি? হায়ারার্কিক্যাল ডিফিউশন মানেটা হচ্ছে, ধরো কীরকম হয়, হায়ারার্কিক্যাল ডিফিউশন মানে একটা নির্দিষ্ট খাতে প্রবাহিত হয়। মানে হচ্ছে, ধরো তুমি ডান্স শেখো, ডান্স, ঠিক আছে, বা ডান্স বা সং সিং, কোনো একটা গান বাজনার মধ্যে কিছু একটা শেখো তুমি। এবার তুমি ধরো গেছো নাচের স্কুলে বা গানের স্কুলে গিয়ে শিখছো, শিখে যখন তুমি বাড়িতে হোমে ব্যাক করে এলে, তোমার ধরো বাড়িতে কোনো ভাই বা বোন রয়েছে, ঠিক আছে, ব্রাদার বা সিস্টার, যেও ধরো এই গান বা ডান্স শেখে, ঠিক আছে, বা সে জানে, বা ধরো তোমার বাড়িতে নেই, হয়তো কোনো সময় তুমি কোনো একটা জায়গায় ঘুরতে গেছো, এরকম কারোর সাথে পরিচয় হলো যে ধরো এই গান বা নাচ শেখে, তখন তুমি তার সাথে কি করবে? এই যে তুমি কি গান শিখেছো, কি নাচ শিখেছো, সেগুলো তার সাথে আলোচনা করবে। এই কি গান কি নাচ শিখছো, এটা কিন্তু তার এমন কারো লোকের সাথে তুমি আলোচনা করতে যাবে না যে হয়তো শেখেও না, এই সম্পর্কে তার কোনো ধারণাই নেই, তার সাথে আলোচনা করবে না। তুমি কার সাথে আলোচনা করবে? যে জানে। তার মানে কি হলো? একটা নির্দিষ্ট খাতে জিনিসটা প্রবাহিত হচ্ছে, সবাই এর দ্বারা এফেক্টেড হচ্ছে না। কারা কারা এফেক্টেড হচ্ছে? যারা এই প্রসেসটার মধ্যে রয়েছে তারাই শুধুমাত্র এটার দ্বারা এফেক্টেড হচ্ছে। যেমন ধরো তুমি এখানে সিইউটি পিজি বা নেটের জন্য পড়ছো, তো তুমি ধরো কলেজে গেলে, ঠিক আছে, কলেজে বা ইউনিভার্সিটিতে গেলে তুমি এখানে কি পড়লে, তোমার কতটা ভালো লাগলো, সেটা তুমি তোমার ক্লাসের বন্ধুদের জানাচ্ছ। তুমি কিন্তু পাড়ার অন্য একটা দাদা বা ভাইকে জানাচ্ছ না। কাকে জানাচ্ছ? যাদেরকে হয়তো তুমি, মানে যারা হয়তো পড়ছে, পড়াশোনার মধ্যে রয়েছে, তোমার বন্ধু সহপাঠী যারা, তাদের সাথে আলোচনা করছো। তো এটা কি বলে? হায়ারার্কিক্যাল ডিফিউশন। সবাই কিন্তু এর দ্বারা এফেক্টেড হয় না। তাহলে একটা বললাম রিলোকেশন ডিফিউশন, কন্টেজিয়াস ডিফিউশন, একটা বললাম হায়ারার্কিক্যাল ডিফিউশন। ভেরি ইম্পর্টেন্ট। আরেকটা ডিফিউশন যেটা আমরা বলবো, ডিরেক্ট ডিফিউশন আর ইনডিরেক্ট ডিফিউশন। ঠিক আছে, ডিরেক্ট ডিফিউশন, ইনডিরেক্ট ডিফিউশন আর ফোর্স ডিফিউশন। আরও 3 ধরনের ডিফিউশন হয়, ডিরেক্ট, ইনডিরেক্ট আর ফোর্স। ডিরেক্ট ডিফিউশন, ইনডিরেক্ট ডিফিউশন আর ফোর্স ডিফিউশন। ডিরেক্ট ডিফিউশন মানে হচ্ছে, ধরো দুটো ব্যক্তি, দুটো আলাদা কালচারের লোক, ঠিক আছে, ধরো একটি কি বলবো, ধরো দুটো বন্ধু এ এন্ড বি, ঠিক আছে, এ থাকে হচ্ছে একটা কালচারে, এটা একটা আলাদা কালচারে, একটা আলাদা কালচারে। এবার দুজনের সাথে ইন্টারাক্ট করলো, ঠিক আছে, তো দুজনের সাথে যত ইন্টারাক্ট করতে থাকবে, এর কালচার দেখবে এর মধ্যে চলে আসবে, আবার এর কালচার কিছুটা এর মধ্যে চলে যাবে। ঠিক আছে, এটা কি হচ্ছে? এটাকে বলে ডিরেক্ট ডিফিউশন। ঠিক আছে, এটাকে বলে ডিরেক্টলি তারা ফেস টু ফেস এসে যখন সামনাসামনি আসছে এবং তাদের মধ্যে কালচারাল ডিফিউশন হচ্ছে, এটাকে বলে ডিরেক্ট ডিফিউশন। ফোর্স ডিফিউশন কি হচ্ছে? ফোর্স ডিফিউশন হচ্ছে, এটাকে বলা, ফোর্স ডিফিউশন মানে ইচ্ছাকৃত হয় না, জোর করে করানো হয়। যেমন কি বলছে, ধরো আমি তোমাকে বললাম এখানে একটা টপিক আসে, এথনোসেন্ট্রিজম ইজ ভেরি ইম্পর্টেন্ট। এথনোসেন্ট্রিজম মানে কি হচ্ছে? এথনোসেন্ট্রিজম মানে হচ্ছে নিজেকেই অ্যাজ এ সুপিরিয়ার মনে করা। ধরো অনেক মানুষ আছে, ধরো তুমি তার কাছে অ্যাজ এ টিউশন টিচার কাছে পড়তে গেছো, বা যে কোনো টিচারের কাছে তুমি পড়তে গেছো, তুমি হয়তো এমন একটা প্রসেসে ম্যাথ করে আসলে যেটা কারেক্ট, যেটা একদম কারেক্ট, কিন্তু তোমার টিচারকে দেখালে সে মানছে না, সে বলছে আমি যেভাবে বলেছি সেটাই করতে হবে। এরকম অনেক ক্ষেত্রে স্টুডেন্টরা ফেস করে। তার মানে সে নিজেকে অ্যাজ এ সুপিরিয়ার মনে করে, এথনোসেন্ট্রিজম কনসেপ্ট। সে মনে করে আমি যেটা করছি সেটাই ঠিক, তা বাদে কিছু হতে পারে না। তার মানে সে তোমাকে বাধ্য করছে তার মেথডটাকে অ্যাপ্লাই করার জন্য বা তার মেথডটাকে ইউজ করার জন্য। তুমি চাইছো না, তবুও তোমাকে জোর করে সেটা একরকমভাবে করাতে হচ্ছে। এটাকে বলে ফোর্সড ডিফিউশন। আর ফোর্সড ডিফিউশনের এক্সাম্পল হচ্ছে একটা এথনোসেন্ট্রিজম। এথনোসেন্ট্রিজম মানে হচ্ছে জোর করে যখন কাউকে কোনো একটা কিছুকে মানতে বাধ্য করা হয়, তাকে বলা হয়। নেক্সট হচ্ছে ইনডিরেক্ট ডিফিউশন।
ইনডিরেক্ট ডিফিউশন মানে ডাইরেক্ট, আমি যেমন ডিরেক্ট ডিফিউশনে কি বললাম, যেখানে দুটো মানুষের মধ্যে ডিরেক্টলি ধরো ইন্টারাকশন হচ্ছে, ধরো দুজন আলাদা, দুটো বন্ধু দুটো আলাদা কালচারের, দুজনের মধ্যে সরাসরি ইন্টারাক্ট হচ্ছে, তাকে বলে ডিরেক্ট ডিফিউশন। ইনডিরেক্ট ডিফিউশনটা কি হয়, ডিরেক্টলি হয় না, ইনডিরেক্টলি হয়। ধরো তুমি টিভিতে তুমি একটা কোনো ড্রেসের অ্যাড দেখলে, ঠিক আছে, সেই ড্রেসের অ্যাডটা তোমার কি হবে, সেই ড্রেসটা কোনো না কোনো তোমার সাবকনসিয়াস মাইন্ডে চলে আসবে। তুমি ধরো কখনো যদি মানে ধরো কখনো ধরো দোকানে গিয়ে ধরো তুমি কিছু কিনতে গেলে, তখন তোমার কিন্তু ওই ড্রেসটাই তুমি খুঁজবে যেটা তুমি টিভিতে দেখেছো, কারণ ওটা কি হচ্ছে, ওটা তোমার মানে ব্রেনের মধ্যে সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে ঢুকে গেছে, ঠিক আছে। এই যে এই ঘটনাটাকে, এটাকে বলে সাবলিমিনাল প্রাইমিং, ঠিক আছে, এই ঘটনাটাকে বলে সাবলিমিনাল, এটাকে বলে সাবলিমিনাল প্রাইমিং। যারা নেটের স্টুডেন্ট আছো ভালো করে শোনো, এটা কিন্তু কমিউনিকেশনে তোমাদের পরীক্ষায় দেয়, সাবলিমিনাল প্রাইমিং, এটাকে বলে সাবলিমিনাল প্রাইমিং, ঠিক আছে। ব্যবসার ক্ষেত্রে এটা বিশেষ করে কাজে লাগে। এই যে অ্যাডভার্টাইজমেন্ট হয়, তোমরা ভাবো দেখছি এটা কি, দেখে তো আমার কিছুই হচ্ছে না দেখি, কিন্তু এই যে অ্যাডভার্টাইজমেন্টগুলো, এগুলো কিন্তু তোমার কি হচ্ছে, সাবকনসিয়াস মাইন্ডে ঢুকে যাচ্ছে, যখন তুমি দোকানে যাবে তুমি কিন্তু সেইটাই খুঁজবে, ঠিক আছে। তো এইটাকে বলে ইনডিরেক্ট, এটাকে কি বলে, এটাকে বলে ইনডিরেক্ট ডিফিউশন, যেটা ডিরেক্টলি হচ্ছে না, ঠিক আছে। নেক্সট আমরা পড়বো কালচারাল হেরিটেজ, নেক্সট টপিক আমরা পড়বো কালচারাল হেরিটেজ। চলো বাই, তাহলে দেখা হচ্ছে কালকে 7টা থেকে আবার দেখা হবে, ঠিক আছে।